আব্বা, তোমরা আমারে মাফ করে দাও। আমি না সত্যি বুঝতে পারি নাই আমার অফিসে আসার পরে এরকম একটা অবস্থা তোমাকে দেখা লাগবে। না রে মা, আমার তো চিনতে পারে নাই, মাফ চাওয়ার কি আছে? আর আমি তোমার জন্য যত্ন করে নিজে হাতে রান্না করে নিয়ে এসেছি তোমার পছন্দের খাবার, ডিম ভুনা, তোমাকে আমার পরিবার মনে করে। আর তুমি সবার সামনে বললে আমি তোমার পরিবার না। আমি জানি আমি ভুল করেছি, সেটার মাসুল তো আমি দিচ্ছি। তোমার পিছে পিছে আসতেছি, আমি এতটাই খারাপ হয়ে গেছি, আমাকে ক্ষমা করা যাচ্ছে না। আপনারা কারা? এসব কথা কাকে বলছে? তোমার পাশে যে দাঁড়ায় আছে এই টাউটারে বলতেছি, এই রাতুলে বলতেছি। এই রাতুলের কথা ছিল আমার মেয়ের এসে বিয়ে করবে, সেটা সে না করে আমাদেরকে এই বাড়ি থেকে বের করে দিয়েছে। তুমি আমাকে লগে এত বড় একটা বেইমানি করতে পারলা? আর তোমার কথা মতো আমাকে আত্মীয় অনেক অনেকের সাথে বেইমানি করছে না, দিনের পর দিন অনেক আমার অপমান করছে। আমার সন্তানটারে স্বীকৃতি দেয় নাই। আমার সন্তানটা মৃত্যুর পিছনে শুধুমাত্র ওই দেয়। তুমি আমার হাজবেন্ড, তোমার উপর আমার অধিকার আছে। আমি এখানে বারবার আসবো। কেন বুঝতে পারছো না? আমার এই জীবনটা এখন অন্যরকম হয়ে গেছে। এই জীবনে আমি কোনোভাবেই তোমাকে জড়াতে চাই না। ভাবুন তো, যে নিষ্পাপ সন্তানকে মৃত ভেবে বছরের পর বছর ধরে বুকে পাথর বেঁধে রেখেছে একটি হতভাগ্য বাবা মা, সেই সন্তান যদি বাস্তবে বেঁচেই থাকে, আর এই পুরো বুক ফাটা কান্নার নেপথ্যে যদি থাকে শুধুমাত্র একটা ভুয়া ডিএনএ রিপোর্ট পরিবর্তনের জঘন্য ষড়যন্ত্র। হ্যাঁ বন্ধুরা, গরিব ঘরে রাজপুত্র নাটকের ৪১ নম্বর পর্বে এমনই এক হাড় হিম করা সত্য আমাদের সামনে এসে দাঁড়িয়েছে, যা পুরো গল্পের মোড় এক নিমিষেই ঘুরিয়ে দিয়েছে। রাতুলের জঘন্য চক্রান্ত, অনিকের চোখের জল আর মেঘলার না বলা অভিমান, সব মিলিয়ে আজকের পর্বটি ছিল আক্ষরিক অর্থেই এক আবেগঘন রোলার কোস্টার। কি হবে এরপর? মেঘলা কি সত্যিই তার সন্তানকে ফিরে পাবে? জানতে হলে পুরো বিশ্লেষণটি মন দিয়ে শুনুন। সবাইকে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই নতুন এবং এক্সক্লুসিভ বিশ্লেষণে। আপনারা যারা নিয়মিত গরিব ঘরে রাজপুত্র নাটকটি দেখছেন, তারা খুব ভালো করেই জানেন যে গত কয়েকটি পর্ব ধরে গল্পের ভেতরে যে পরিমাণ মানসিক টানাপড়েন এবং জটিলতা চলছিল, তার একটা চূড়ান্ত বিস্ফোরণ ঘটার অপেক্ষায় ছিলাম আমরা সবাই। এবং সত্যি বলতে আজকের পর্বে ঠিক সেটাই ঘটেছে। প্রতিটি দৃশ্য, প্রতিটি সংলাপ এবং চরিত্রগুলোর চোখের ভাষা যেন দর্শকের হৃদয়ে গিয়ে সরাসরি আঘাত করেছে। আমরা দেখেছি কিভাবে আপন মানুষগুলো পরিস্থিতির শিকার হয়ে পর হয়ে যায়, আবার কিভাবে চরম ঘৃণার জায়গা থেকেও ভালোবাসার নতুন অঙ্কুরোদ্গম হয়। আমি আজ আপনাদের সামনে এই পর্বের প্রতিটি সূক্ষ্ম বিষয় এমনভাবে তুলে ধরব, যা হয়তো সাধারণ চোখে দেখার সময় আপনার নজর এড়িয়ে গেছে। তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখার, কারণ আজকের আলোচনার শেষ অংশে আমি পরবর্তী পর্ব নিয়ে এমন কিছু যৌক্তিক প্রেডিকশন দেব, যা শুনে আপনারাও নিশ্চিতভাবে চমকে যাবেন এবং ভাববেন এমনটাও তো হতে পারে। গল্পের শুরুতেই আমরা এক চরম হৃদয় বিদারক এবং একই সাথে রাগে গা জ্বলিয়ে দেওয়ার মতো দৃশ্য দেখতে পাই। অনন্যা, যাকে আমরা বরাবরই একটু রূঢ়, অহংকারী এবং কর্পোরেট ক্ষমতার দম্ভে মত্ত এক বস রূপে দেখে এসেছি, সে তার নিজের জন্মদাতা বাবা মায়ের সাথে চরম দুর্ব্যবহার করে বসে। অত্যন্ত সাধারণ এবং গরিব পরিবারের বয়স্ক দুজন মানুষ, যাদের চোখে মুখে একরাশ অসহায়ত্ব আর সন্তানের প্রতি নিখাদ ভালোবাসা লুকিয়ে আছে, তাদেরকে সরাসরি ভিখারি বলে অপমান করতেও বুক কাঁপেনি অনন্যার। সিকিউরিটি গার্ড ডেকে নিজের বাবা মাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার এই দৃশ্যটি দেখার সময় আমি নিশ্চিত আপনাদের সবারই প্রচণ্ড ক্ষোভ হচ্ছিল অনন্যার ওপর। একজন সন্তান কিভাবে তার জন্মদাতা পিতামাতার সাথে এমন অমানবিক আচরণ করতে পারে? টাকার অহংকার কি মানুষকে এতটা অন্ধ করে দেয় যে সে তার নিজের শেকড়কেই অস্বীকার করতে শুরু করে? কিন্তু নাটকের এই জায়গাতেই পরিচালক এক দারুণ সাইকোলজিক্যাল খেলা খেলেছেন আমাদের সাথে। আমরা দেখতে পাই এই চরম রূঢ় আচরণের খুব দ্রুতই অনন্যার ভেতরে এক অদ্ভুত এবং ইতিবাচক পরিবর্তন আসে। যখন সে তার জীবনের সবচেয়ে বড় ভুলটি বুঝতে পারে, তখন তার অনুশোচনার দৃশ্যটি ছিল সত্যিই চোখে জল এনে দেওয়ার মতো। সে সবার সামনে তার বাবা মায়ের পা জড়িয়ে ধরে অঝরে কাঁদতে থাকে এবং ক্ষমা চায়। এই দৃশ্যটি মূলত আমাদের সমাজের এক রূঢ় বাস্তবতাকে তুলে ধরে, যেখানে ক্ষমতার দম্ভে মানুষ মাঝে মধ্যে তার শেকড়কে ভুলে যায়, কিন্তু যখন শেকড়ের টান ভেতর থেকে নাড়া দেয়, তখন দুনিয়ার সব অহংকার ধুলোয় মিশে যায়। অনন্যার এই পরিবর্তন কি সত্যিই স্থায়ী, নাকি এর পেছনে অন্য কোনো অজানা মনস্তাত্ত্বিক কারণ লুকিয়ে আছে?
আমার কিন্তু গভীরভাবে মনে হয় অনন্যার এই অনুশোচনা একেবারেই খাঁটি এবং ভেতর থেকে আসা। সে তার ভুল সম্পূর্ণভাবে বুঝতে পেরেছে বলেই অফিসে তার কলিগ এবং কর্মচারীদের সামনে নিজের গরিব বাবা মাকে সসম্মানে পরিচয় করিয়ে দিয়েছে এবং তাদের বিবাহবার্ষিকী উদযাপনের এক চমৎকার আয়োজন করেছে। এই একটি দৃশ্য অনন্যার চরিত্রের এক সম্পূর্ণ নতুন এবং মানবিক দিক আমাদের সামনে উন্মোচন করেছে, যা গল্পের আগামী পর্বগুলোর জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অফিসের সেই বিবাহবার্ষিকী উদযাপনের দৃশ্যটি ছিল একাধারে আনন্দের এবং চরম বেদনার এক অদ্ভুত মিশ্রণ। একদিকে যখন অনন্যা তার বাবা মাকে নিয়ে কেক কাটছে, সবাই হাততালি দিয়ে আনন্দ করছে, ঠিক সেই পরম আনন্দের মুহূর্তেই সেখানে অনাহুতভাবে উপস্থিত হয় অনিক। অনিকের উপস্থিতি পরিবেশটাকে মুহূর্তেই ভারী করে তোলে। সবচেয়ে আবেগঘন বিষয়টি ছিল অনিকের হাতের সেই টিফিন বক্সটি। সেই টিফিন বক্সে অন্য কিছু নয়, ছিল অনন্যার সবচেয়ে প্রিয় খাবার ডিম ভুনা। একবার গভীরভাবে ভাবুন তো, একটা মানুষ কতটা ভালোবাসলে, কতটা আপন ভাবলে এত অপমানের পরও নিজের হাতে যত্ন করে রান্না করে প্রিয় মানুষের জন্য খাবার নিয়ে আসে। অনিকের ওই একটা সংলাপ, আমি তো তোমার পরিবারের কেউ না, তাই না? অথচ একটা সময় ছিল যখন আমি ছিলাম তোমার সবচেয়ে আপন মানুষ। এই কথাগুলো শোনার পর কার না বুক কেঁপে ওঠে। অনেক প্রমাণ করেছে যে কোনো আনুষ্ঠানিক সম্পর্ক শেষ হয়ে গেলেও মানুষের মনের ভেতরের যত্ন আর মায়া কখনো পুরোপুরি শেষ হয়ে যায় না। সে চেয়েছিল অনন্যার জীবনের এই খুশির দিনে অন্তত এক কোণায় দাঁড়িয়ে শরিক হতে, কিন্তু বিনিময়ে অনন্যা কি করল? সে অত্যন্ত কঠোর ভাষায় অনেককে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিল। অনন্যার এই আচরণটি আমার কাছে একটু সাংঘর্ষিক এবং অদ্ভুত লেগেছে। একটু আগেই যে মেয়েটি তার বাবা মায়ের কাছে ক্ষমা চেয়ে এতটা ভালো মানুষ হয়ে উঠল, সে কেন অনেকের মতো একজন শুভাকাঙ্ক্ষীর সাথে এমন রূঢ় আচরণ করল? পরিস্থিতি খুব সূক্ষ্মভাবে বিশ্লেষণ করলে মনে হচ্ছে অনন্যা হয়তো কোনো এক অজানা কারণে অনিককে নিজের জীবন থেকে ইচ্ছাকৃতভাবেই দূরে সরিয়ে রাখতে চাইছে। হতে পারে সে অনিকের ভালো চায় বলেই তাকে নিজের ছায়ার আশেপাশে রাখতে চাইছে না, অথবা রাতুলের কোনো পরোক্ষ প্রভাব বা মিথ্যা অপবাদ এখনও তার মনের ভেতর কাজ করছে, যার কারণে সে অনিককে ভুল বুঝছে। তবে কারণ যাই হোক না কেন, অনিকের চোখে যে একরাশ শূন্যতা, অপমান আর হাহাকার আমরা দেখেছি, তা সত্যিই দর্শকের হৃদয়কে ক্ষতবিক্ষত করেছে। একজন মানুষের সরল ভালোবাসার এমন করুণ পরিণতি সত্যিই মেনে নেওয়া কঠিন। এরপর আমরা আসি নাটকের অন্যতম সেরা, কাব্যিক এবং গভীর একটি দৃশ্যে, যেখানে ছাদের ওপর সাব্বির এবং মেঘলার কথোপকথন হয়। আমি যদি বলি সাব্বির চরিত্রটি এই নাটকের সবচেয়ে শক্তিশালী, পজিটিভ এবং স্যাক্রিফাইসিং চরিত্র, তবে কি খুব একটা ভুল বলা হবে? মোটেও না। এই দৃশ্যটিতে সাব্বির মেঘলাকে বোঝানোর চেষ্টা করে যে অনিকটাকে আর ভালোবাসে না, অনিক তাকে ব্যবহার করছে। তাই মেঘলার উচিত নিজের জীবনের কথা ভেবে অনিককে ডিভোর্স দিয়ে দেওয়া। কিন্তু সাব্বিরের এই কথার জবাবে মেঘলার উত্তর কী ছিল? মেঘলা অত্যন্ত দৃঢ়তার সাথে স্পষ্ট জানিয়ে দেয় যে সে অনিক ছাড়া আর কাউকে ভালোবাসতে পারবে না। এমনকি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত সে শুধু অনিককেই ভালোবেসে যাবে। মেঘলার এই অটুট, নিঃস্বার্থ এবং নিখাদ প্রেম দেখে সাব্বির নিজের ভেতরে এক চরম অসহায়ত্ব অনুভব করে। সাব্বির যে মনে মনে মেঘলাকে পাগলের মতো ভালোবাসে, এটা আমরা সবাই জানি, কিন্তু সে তো স্বার্থপর নয়। সে মেঘলার ভালো চায় বলেই তাকে নিজের জীবনের বন্ধু বলেনি, সে তাকে প্রিয় বান্ধবী রেখেছিল, যাতে সাব্বির মেঘলার সকল খুশি দুঃখে সাথী হয়ে পাশে থাকতে পারে। সে জানত মেঘলার কোনো দুর্দিনে বিপদ পড়লে বান্ধবী হিসেবে সে তার সাক্ষতা দাঁড়িয়ে দিতে পারবে, কিন্তু ভালোবেসে বউ বানালে, কোনো আশঙ্কা প্রকাশ করলে সাথী মেঘলা হয়তো তাকে স্বার্থপর ভাববে। সুখের জন্যই তাকে এই কথাগুলো বলছিল, যাতে মেঘলা অনিকের আশায় বসে থেকে নিজের জীবনটা নষ্ট না করে। সাব্বিরের সেই সংলাপটি একটু মনে করে দেখুন তো, আমি হয়তো তোমার জীবনের রেললাইনের ওই সমান্তরাল রেখার মতোই হয়ে থাকব, যারা সারা জীবন পাশাপাশি চলে কিন্তু কখনো এক হতে পারে না। এই কথাটির গভীরতা কতটা মারাত্মক তা একবার শান্ত মাথায় ভেবে দেখুন। একতরফা ভালোবাসার এর চেয়ে সুন্দর, বেদনাবিধুর এবং যন্ত্রণাদায়ক সংজ্ঞা আর কী হতে পারে? সাব্বির খুব ভালো করেই জানে সে মেঘলাকে কখনো নিজের করে পাবে না, তবুও সে মেঘলার ভালো চায়, তাকে সুখে দেখতে চায়। এই দৃশ্যটি প্রমাণ করে যে মেঘলা এবং অনিকের ভালোবাসার মাঝে সাব্বির কখনোই কোনো ভিলেন বা দেয়াল হয়ে দাঁড়াবে না, বরং আমার মনে হচ্ছে সে হয়তো শেষ পর্যন্ত তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্যই নিজের জীবনের সবচেয়ে গড় কিছু একটা বিসর্জন দেবে।
অনিকের জীবনের প্রতিটি অন্ধকার পদক্ষেপে সাব্বির যেন এক রক্ষাকর্তা বা বড় ভাইয়ের মতো ছায়া হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি অনিক যখন রাস্তায় পাগলের মতো উদ্দেশ্যহীনভাবে হাঁটছিল, তার চেহারায় বাঁচার কোনো তাগিদ ছিল না, তখন সাব্বির নিজের গাড়ি থেকে নেমে এসে তাকে আটকায়। অনেক জীবন নিয়ে চরম হতাশ, সে বারবার বলছে সে আর বাঁচতে চায় না, কারণ সে মনে করে মেঘলা তাকে আর কখনোই ক্ষমা করবে না এবং তার জীবনের সব অর্থ শেষ হয়ে গেছে। কিন্তু সাব্বির তাকে পরম মমতায় সাহস দেয়। সাব্বির অনিককে বোঝায় যে মেঘলার মনে অনিকের প্রতি কোনো ঘৃণা নেই, বরং কেবলই এক পাহাড় সম অভিমান জমে আছে। ভালোবাসা এক বিন্দুও ভরিয়ে যায়নি। অনিক যদি তার ইগো এবং দ্বিধা সরিয়ে রেখে একবার গিয়ে মেঘলার হাত ধরে ক্ষমা চায়, তবে মেঘলা ঠিকই তাকে বুকে টেনে নেবে। কিন্তু অনিকের ভেতরে এক গভীর ট্রমা এবং হীনমন্যতা কাজ করছে। রাতুল নামের ওই জঘন্য ভিলেনটি তার কাছ থেকে তার প্রথম সন্তান, তার ভালোবাসা, তার সম্মান, তার ক্যারিয়ার সবকিছু নির্মমভাবে কেড়ে নিয়েছে। এই শূন্যতা অনেককে ভেতর থেকে কুড়ে কুড়ে খাচ্ছে। বন্ধুত্বের এমন চমৎকার এবং নিঃস্বার্থ উদাহরণ বাংলা নাটকে আজকাল খুব কমই দেখা যায়। সাব্বির শুধু অনিকের একজন বন্ধুই নয়, সে যেন অনিকের বিবেক এবং পথপ্রদর্শক। যখনই অনেক ভেঙে পড়ে, খাদের কিনারায় চলে যায়, সাব্বির তাকে টেনে তোলে। আমার মনে হয় আগামী পর্বগুলোতে অনিকের ঘুরে দাঁড়ানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকাটি সাব্বিরই পালন করবে। এবার চলুন আলোচনা করি এই পর্বের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং ক্লাইম্যাক্স দৃশ্যটি নিয়ে, যখন সাব্বির সোজা অনন্যার বাড়িতে গিয়ে হাজির হয়। আমরা দর্শকরা দিনের পর দিন অপেক্ষায় ছিলাম যে কবে রাতুলের আসল ভয়ঙ্কর রূপটি সবার সামনে উন্মোচিত হবে। সাব্বির অনন্যাকে এমন কিছু নিরেট সত্য জানায় যা পুরো নাটকের ভিত্তিটাই এক ধাক্কায় নাড়িয়ে দেয়। সাব্বির স্পষ্ট করে বলে যে অনেক কখনোই মেঘলা বা কারো সাথে কোনো বেইমানি করেনি। রাতুল তার নোংরা স্বার্থ হাসিলের জন্য টাকার বিনিময়ে অসাধু ডাক্তারের সাথে হাত মিলিয়ে অনেকের সন্তানের ডিএনএ রিপোর্ট পরিবর্তন করেছিল। শুধু ডিএনএ রিপোর্ট পরিবর্তনই নয়, রাতুল সেই নিষ্পাপ সন্তানকে মেরে ফেলারও ষড়যন্ত্র করেছিল এবং অনেকের সাজানো জীবনটাকে আক্ষরিক অর্থেই এক জীবন্ত নরক বানিয়ে দিয়েছে। অনন্যা স্বাভাবিকভাবেই প্রথমে এই কথাগুলো বিশ্বাস করতে চায়নি, কারণ রাতুল অত্যন্ত চতুরতার সাথে সবার চোখে ধুলো দিয়ে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে প্রতিষ্ঠিত করে এসেছে। কিন্তু সাব্বিরের কণ্ঠের দৃঢ়তা, আত্মবিশ্বাস এবং চোখে মুখে যে সত্যের আলো ছিল, তা অনন্যার মনে একটা বিশাল সন্দেহের বীজ বপন করে দিয়েছে। সাব্বির অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে অনন্যাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় যে সে যেন নিজেই গোপনে বিষয়টা তদন্ত করে দেখে। এই দৃশ্যটি দেখে আমার মনে হয়েছে রাতুলের পতনের ক্ষণগণনা আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গেছে। অনন্যা হয়তো এবার নিজেই সত্যের সন্ধানে নামবে এবং যখন সে আসল ডিএনএ রিপোর্ট আর রাতুলের নোংরা ষড়যন্ত্রের অকাট্য প্রমাণ হাতে পাবে, তখন রাতুলকে চরম মূল্য চোকাতে হবে। এই ডিএনএ রিপোর্ট পরিবর্তন করার বিষয়টি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে সমাজের কিছু লোভী, সাইকোপ্যাথ এবং জঘন্য মানুষ নিজেদের ক্ষুদ্র স্বার্থ হাসিলের জন্য অন্যের সাজানো সংসার কিভাবে এক নিমেষেই ধ্বংস করে দিতে পারে। পর্বের একদম শেষ দৃশ্যে আমরা দেখতে পাই অনেক এক অভাবনীয় পরিবেশে বসে থালা বাসন মাজছে। সে এখন বস্তিতে বা অত্যন্ত সাধারণ একটা জায়গায় বসবাস করছে, যার একসময় সব কিছু ছিল, সে আজ পথের ভিখারির চেয়েও নিঃস্ব। ঠিক তখনই সেখানে মেঘলার আগমন ঘটে। মেঘলার চোখে মুখে রাগ, অভিমান এবং অবাক হওয়ার একটা অদ্ভুত মিশ্র অনুভূতি আমরা দেখতে পাই। মেঘলা অনিককে প্রশ্ন করে যে সে এখানে কেন এসেছে, এমন মানবেতর জীবন কেন যাপন করছে। অনিকের উত্তরটি ছিল খুবই ইমোশনাল এবং তাৎপর্যপূর্ণ। সে জানায় মেঘলা তো তাকে নিজের বস্তিতে যেতে কড়াভাবে নিষেধ করেছিল, কিন্তু মেঘলার উপর তো তার অধিকার আছে, তাই সে নিজেই মেঘলার আশেপাশে থাকার জন্য এমন একটা জায়গায় এসে হাজির হয়েছে। মেঘলা যখন কঠোর ভাষায় ডিভোর্সের কথা তোলে, অনেক বিন্দুমাত্র না ভেবে সরাসরি তা নাকচ করে দেয়। এই দৃশ্যটি থেকে একটা বিষয় খুব পরিষ্কার যে অনিক তার অধিকার ছাড়তে মোটেও রাজি নয়। সে পরিস্থিতি আর ষড়যন্ত্রের শিকার হয়ে যে ভুলগুলো করেছে তা সে বুঝতে পেরেছে এবং যেই কোনো মূল্যে সে মেঘলাকে তার জীবনে ফিরে পেতে চায়। অন্যদিকে মেঘলার মুখে ডিভোর্সের মতো কঠিন কথা থাকলেও তার চোখের ভাষা এবং বডি ল্যাঙ্গুয়েজে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে সে অনিককে কতটা মিস করে এবং অনিকের এই করুণ দশা দেখে তার নিজের বুকেই রক্তক্ষরণ হচ্ছে। এই পাহাড় সমান অভিমান ভাঙতে হয়তো একটু সময় লাগবে, কিন্তু তাদের বুকের গহীনে যে ভালোবাসা এখনও জ্বলজ্বল করছে, এই শেষ দৃশ্যটি তারই সবচেয়ে বড় প্রমাণ।
বর্তমান পর্বের এই পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের পর এবার আমি আপনাদের সামনে তুলে ধরব পরবর্তী পর্বের কিছু অত্যন্ত রোমাঞ্চকর এবং যৌক্তিক প্রেডিকশন। আমার ধারণা পরবর্তী পর্বটি হতে চলেছে এই নাটকের অন্যতম সেরা, শ্বাসরুদ্ধকর এবং মাইল ফলক একটি পর্ব। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তা দেখে মনে হচ্ছে সাব্বিরের সেই কথাগুলো শোনার পর অনন্যা আর কোনোভাবেই চুপ করে ঘরে বসে থাকবে না। সে একজন শিক্ষিত এবং ক্ষমতাবান নারী, তাই সে অবশ্যই ডিএনএ রিপোর্টের সত্যতা যাচাই করার জন্য নিজে সেই হাসপাতালে বা সেই দুর্নীতিবাজ ডাক্তারের কাছে যাবে। সে হয়তো সিক্রেট ইনভেস্টিগেশন শুরু করবে। যখন অনন্যা নিজের চোখে দেখতে পাবে যে সাব্বিরের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে সত্য এবং রাতুলই এইসব নষ্টের মূল হোতা, তখন অনন্যার ভেতরে এক ভয়ঙ্কর প্রতিশোধ পরায়ণ রূপ আমরা দেখতে পাব। হতে পারে অনন্যা নিজেই রাতুলকে পুলিশের হাতে তুলে দেবে, অথবা তাকে এমন এক ব্যবসায়িক বা আইনি ফাঁদে ফেলবে যেখান থেকে রাতুল আর কখনোই বের হতে পারবে না। রাতুল যে সাম্রাজ্য গড়ে তুলেছে মিথ্যার ওপর ভর করে, তা তাসের ঘরের মতো ভেঙে পড়বে।